গল্প স্বল্পে আজ পড়ছি স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দি অ্যাডভেঞ্চার অব শার্লক হোমস থেকে ডোরাকাটা ফিতে। ওয়াটসন তখন বেশ কিছুদিন ধরে বেকার স্ট্রিটের ফ্ল্যাটে থাকতেন। একদিন সাত সকালে শার্লক হোমস ওয়াটসনকে ঘুম থেকে প্রায় টেনে তুলে বললেন, খুব ভোরে একজন মহিলা বিপদগ্রস্ত হয়ে এসেছে, চটপট তৈরি হয়ে নাও, কেসটা মনে হচ্ছে দারুণ। ওয়াটসন কেসের কথা শুনে তাড়াতাড়ি নিজেকে প্রস্তুত করে নিয়ে শার্লক হোমসের সঙ্গে বৈঠকখানায় গেলেন। শার্লক হোমস এবং ওয়াটসনকে দেখে মহিলাটি আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানায়। হোমস ওয়াটসনকে মহিলাটির সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলেন, আমার ডাক্তার বন্ধুর সামনে আপনি মন খুলে সবই বলতে পারেন। মহিলাটি ভয়ে ঠকঠক করে কাঁপছিল। বলল, আমার জীবনে এমন একটা চাপ অন্ধকার চেপে বসেছে যে তা থেকে রেহাই পাবার কোনো পথই খুঁজে পাচ্ছি না। হোমস তাকে অভয় দিয়ে বলেন, আপনি চিন্তা করবেন না, ভয় পাবেন না, সব ঘটনা খুলে বলুন, তারপর মনে হয় আপনাকে আমি বিপদমুক্ত করতে পারবো। কথা বলতে বলতে হোমস বললেন, আপনি বোধহয় সকালের ট্রেনে এসেছেন। হোমসের কথায় মহিলাটি অবাক হয়ে বলল, আপনি কি আমাকে চেনেন? হোমস মাথা নেড়ে নিলেন, না না, এখানে আসার আগে আপনাকে চিনতাম না। আপনার বাঁ হাতের দস্তানায় ফেরার টিকিটের অর্ধেক অংশ দেখে অনুমান করলাম। আরও মনে হচ্ছে যে স্টেশনে আসার সময় আপনি ডককার্টের পথ পার হয়ে এসেছেন, আর তা বুঝলাম আপনার বাঁ হাতে 7 জায়গায় কাদার ছোপ দেখে। মহিলাটির বিস্ময় আরও বেড়ে গেল। সে হোমসের বুদ্ধির তারিফ করে বলে, মিস্টার হোমস, আমাকে বিপদ থেকে রক্ষা করুন। শার্লক হোমস বললেন, আপনি নিঃসংকোচে সব খুলে বলুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। মহিলাটি নিজের পরিচয় দিয়ে বলে, আমার নাম হেলেন স্টোনার, আমি সৎ বাবার সঙ্গে থাকি। আমার নিজের বাবা ছিলেন ইংল্যান্ডের খুবই পুরাতন স্যাকসন পরিবারের শেষ বংশধর। আমার সৎ পিতা আমাদের একজন আত্মীয়ের কাছ থেকে কিছু অর্থ সংগ্রহ করে ডাক্তারি পাশ করে ভারতবর্ষের অন্তর্গত কলকাতায় চলে আসে। সেখানে বেশ ভালোভাবেই ডাক্তারি করে পসার লাভ করে। একবার আমার সৎ বাবার বাড়িতে ডাকাতি হয়। এই ডাকাতির পেছনে বাড়ির ভারতীয় বাটলারের হাত আছে অনুমান করে তাকে ভীষণভাবে প্রহার করে, ফলে সে মারা যায়। ফলে আমার সৎ পিতা অতি কষ্টে ফাঁসির হাত থেকে রেহাই পেলেও বেশ কিছুদিন জেল খাটে। ভারতবর্ষের কলকাতায় থাকাকালীন আমার সৎ পিতা বেঙ্গল আর্টিলারির মেজর স্টোনার এক যুবতী বিধবাকে বিয়ে করে। তিনি আমার আসল মা। জুলিয়া ও আমি যমজ বোন। আমার মা যখন দ্বিতীয়বার বিয়ে করে তখন আমাদের বয়স ছিল মাত্র 2 বছর। আমার মায়ের অনেক জমানো টাকা ছিল, তা থেকে প্রতি বছর 100 পাউন্ডেরও কিছু বেশি আয় হতো। বিয়ের পর মা সব টাকা পয়সা বাবার নামে করে দেয়, তবে একটা শর্ত ছিল যে আমাদের দিতে হবে। আমরা সপরিবারে লন্ডনে আসার পর ট্রেন দুর্ঘটনায় আমার মা মারা যায়। তখন আমার সৎ বাবা লন্ডনে পয়সা জমাবার পরিকল্পনা ত্যাগ করে আমাদের নিয়ে স্টোক মোরানে পৈতৃক বাসভবনে চলে এলেন। আমার মা যা টাকা রেখে গিয়েছিল তাতে আমাদের কোনো অসুবিধা হবার কথা ছিল না। স্টোক মোরানে আসার পর আমার সৎ বাবার হঠাৎ মানসিক পরিবর্তন হয়। সে কারোর সাথে মেলামেশা করতো না, সব সময় নিজের ঘরে একলা সময় কাটাতো। তার ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু করলে সে ভীষণ রেগে যেত, তার সঙ্গে তুমুল ঝগড়া জুড়ে দিত। এরকম তো এক স্থানীয় কামারকে প্রাচীরের ওপর থেকে নদীর জলে ছুঁড়ে ফেলেছিল। অনেক কষ্টে টাকার জোগাড় করে সেই কেলেঙ্কারি চাপা দিই, ফলে পাড়ার সকলে তাকে ভীষণ ভয় পেত। অবশ্য আমার সৎ বাবার চেহারাটাও অসুরের মতো ছিল, গায়ে শক্তিও ছিল খুব। আমাদের জমি জমা বলতে আমার সৎ বাবার কিছুটা অনুর্বর কাকড় মেশানো জমি ছিল। সেখানে একদল বেদেকে তাঁবু খাটিয়ে বসবাস করতে অনুমতি দিয়েছিলেন আমার বাবা। এর বিনিময়ে কখনো কখনো তিনি তাদের তাঁবুতে আতিথ্য গ্রহণ করতেন। মাঝে মাঝে 1 সপ্তাহ তিনি তাদের তাঁবুতে আতিথ্য গ্রহণ করতেন, মাঝে মাঝে 1 সপ্তাহ পর্যন্ত তাদের সঙ্গে ঘুরে বেড়াতেন।
আর ভারতীয় জন্তু জানোয়ারদের উপর তার চিরকালই বেশ একটু টান থাকায় ভারতবর্ষ থেকে একজন লোক তাকে মাঝে মাঝে ভারতীয় জন্তু জানোয়ার পাঠাতো। বর্তমানে তার একটা চিতা এবং একটা বেবুন আছে। তার বাগানে খোলা অবস্থায় সে দুটো চড়ে বেড়ায়। গ্রামবাসীরাও তাদের ভয় করে। আমাদের বাড়িতে কোনো ঝি চাকর টিকতে পারত না, ফলে বাড়ির সব কাজই আমাদের করতে হতো। আমাদের জীবনে এক ফোঁটা শান্তি ছিল না। মাত্র 30 বছর বয়সে আমার বোনের মাথার চুল পেকে গিয়েছিল। সেই বয়সেই সে মারা যায়। এই মৃত্যু সম্বন্ধে আপনাকে কয়েকটা কথা বলতে চাই মিস্টার হোমস। আমাদের আত্মীয় বলতে এক অবিবাহিত মাসি আছে। মাঝে মাঝে মাসির অনুরোধে আমরা সেখানে যেতাম, কয়েকদিন থাকতাম। গত 2 বছর আগে এক বড়দিনে জুলিয়া মাসির বাড়িতে গিয়েছিলাম। সেখানে নৌবাহিনীর অর্ধবেতনভোগী মেজরের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। পরস্পর বিয়ের অঙ্গীকারবদ্ধ হয়। জুলিয়া খালার বাড়ি থেকে ফিরে আসার পর আমার সৎ বাবা ব্যাপারটা জানতে পারে, তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। কিন্তু বিয়ের মাত্র 15 দিন আগে জুলিয়ার হঠাৎ অস্বাভাবিক মৃত্যু হয়। এবার শার্লক হোমস একটু নড়ে চড়ে বসলেন, বলে, মৃত্যু ব্যাপারটা একটু খুলে বলবেন মিসেস স্টোনার? হ্যাঁ, বলছি, মহিলাটি বলতে লাগলেন। একটু গোড়া থেকেই বলি কেমন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। পুরনো জমিদার বাড়ির 1 তলায় 3টে ঘর বসবাসের উপযোগী করা হয়। প্রথম ঘরে আমার সৎ বাবা, দ্বিতীয় ঘরে বসবার তথা জুলিয়ার থাকার ঘর, শেষের ঘরটা আমার। তবে প্রত্যেকটা ঘরের ভেতর দিয়ে অন্য ঘরে যাবার দরজা ছিল। প্রত্যেকটা ঘরে লনের দিকে জানালা ছিল। যেদিন জুলিয়ার অস্বাভাবিক মৃত্যু হয় সেদিন আমার সৎ বাবা তাড়াতাড়ি রাত্রের খাবার খেয়ে শুয়ে পড়েন। তবে সে যে ঘুমায়নি তা আমরা বুঝতে পারি তার ভারতীয় চুরুটের ধোয়ার ফলে। জুলিয়া চুরুটের গন্ধ পছন্দ করত না, কাজেই সে আমার ঘরে চলে আসে এবং আসন্ন বিয়ের বিষয়ে গল্পগুজব করে। রাত 11টা পর্যন্ত আমরা গল্পগুজব করি। তারপর সে চলে যেতে ঘুরে দাঁড়ায়, বলে, রাতে কোনো শীষ দেবার শব্দ শুনতে পাচ্ছিলেন? আমি অস্বীকার করি, সেরকম কোনো শব্দ শুনেছি বলে তো আমার মনে পড়ে না। জুলিয়া বলল, আমি কিন্তু গত কয়েকটা রাত ঠিক 3টের সময় শীষ দেবার শব্দ শুনি। আমার পাতলা ঘুম বলে ঘুম ভেঙে যায়। কোথা থেকে যে শীষটা আসে তা বুঝতে পারি না। হয়তো শীষটা পাশের ঘর থেকে আসতে পারে, আবার লন থেকে আসা অসম্ভব নয়। জুলিয়াকে আমি সান্ত্বনা দিয়ে বলি, হতভাগা বেদেগুলো মনে হয় শীষ দিয়ে থাকে। ও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই উচিত। জুলিয়া আমার কথা মেনে নেয়। সে আমার ঘরের দরজা ভেজিয়ে রেখে চলে যায়। আমি কিছু পরে ওর ঘরের দরজায় তালা লাগাবার শব্দ পাই। হোমস প্রশ্ন করলেন, আপনারা কি সকলেই নিজের নিজের দরজায় তালা লাগান? মিস হেলেন স্টোনার বলল, হ্যাঁ, আমরা সকলেই নিজের নিজের ঘরে তালা লাগাই। কেননা আগেই আপনাদের বলেছি যে আমাদের বাড়িতে একটা চিতাবাঘ ও বেবুন ছাড়া থাকে। অতএব তালা বন্ধ না করলে আমরা নিরাপত্তা খুঁজে পাই না। স্বভাবতই সেদিন রাতে আমার ঘুম আসে না। কোনো এক অজানা আতঙ্ক আমাকে গ্রাস করতে আসে। বাইরে তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে। হঠাৎ তারই মধ্যে জুলিয়ার্ডের গগনবেদী আর্তনাদ শুনে আমি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গায়ে কোনো মতে একটা কাপড় জড়িয়ে ঘর থেকে বারান্দায় বেরিয়ে পড়ি। জুলিয়ারের ঘরের দিকে এগোতেই জুলিয়ারের বর্ণনার মতো একটা শীষের শব্দ হয়। আমি ভয়ে ভয়ে সেদিকে তাকাই, কেননা আমার মনে হয়েছিল জুলিয়ার এর ঘর থেকে ভয় পাবার মতো কিছু হয়তো বেরিয়ে আসবে। কিন্তু না, তার বদলে জুলিয়ার মাতালের মতো দৈহিক যন্ত্রণায় টলতে টলতে ঘর থেকে বেরিয়ে আসে। নিজের 2 হাত সামনের দিকে এগিয়ে দিয়ে কি যেন ধরার চেষ্টা করে। আমিও সঙ্গে সঙ্গে জুলিয়ারকে জড়িয়ে ধরি। কি হয়েছে জানতে চাই। আমাকে পেয়ে জুলিয়ার হয়তো আরও কিছু বলতো, সেজন্যই হয়তো সে আমার সৎবাবার বন্ধ ঘরের দিকে আঙ্গুল তুলেছিল। কিন্তু শেষ পর্যন্ত কিছু বলতে পারে না, মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই সময় আমি সৎবাবার সাহায্যের জন্য চিৎকার করতে উঠি। আমার সৎ বাবা তখন রাতের পোশাক পরে ঘর থেকে বের হয়, জুলিয়ার পাশে দাঁড়ায়, তার মুখে কিছুটা ব্র্যান্ডি ঢেলে দেয়। ডাক্তারও ডাকে, কিন্তু সবটাই প্রহসন বলে আমার মনে হয়।
এবার হোমস গম্ভীর স্বরে প্রশ্ন করলেন, জুলিয়ার্ডের মৃত্যু সম্বন্ধে করোনারের বক্তব্য কি? তারা যথাসাধ্য চেষ্টা করেছে, মিসেস স্টোনার বলল, কিন্তু সেরকম সন্দেহজনক কিছু পায়নি। মৃত্যুর সময় জুলিয়ার্ডের দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তার ঘরের দরজা বন্ধ ছিল। বাইরে থেকে তার অনুমতি ছাড়া আর কারো তার ঘরে প্রবেশ করার অধিকার ছিল না। তবে ডোরাকাটা ফিতের ব্যাপারে বলা যেতে পারে। আমাদের জমিতে যে বেদেরা থাকত তারা তাদের মাথায় ডোরাকাটা ফিতে বাঁধত। বিকারের সময় জুলিয়ার হয়তো সেই ডোরাকাটা ফিতের কথা বলে থাকবে। শার্লক হোমস পুনরায় শান্ত হয়ে নিজের আসনে বসে পড়লেন। পরের ঘটনাগুলো বলে যান মিসেস স্টোনার। দেখতে দেখতে ঘটনার পর দুর্বিষহ 2 বছর কেটে গেল। মিসেস স্টোনার বলে যেতে লাগলেন, একটু দম নেবার পর একদিন হঠাৎ আমার বহুদিন আগেকার পুরুষ বন্ধু আমায় বিয়ের প্রস্তাব দেয়। আমার সৎ বাবা তাতে আপত্তি করে না। সকলের মত অনুযায়ী আমার বিয়ের দিন ঠিক হয় বসন্তকালে। এদিকে আমাদের বাড়িতে মেরামতের কাজ শুরু হয়েছে, ফলে আমাকে আমার ঘর ছেড়ে জুলিয়ার ঘরে শুতে হচ্ছে। স্বাভাবিকই আপনি বুঝতে পারছেন মিস্টার হোমস আমার মানসিক অবস্থা। তবুও আমি প্রাণপণে নিজেকে সংযত রাখার চেষ্টা করি। গতকাল রাতে জুলিয়ারের কথা চিন্তা করতে করতে ঘুম আসছিল না আমার চোখে। একসময় জুলিয়ারের কথা মতো শিশের শব্দ শুনতে পাই। সঙ্গে সঙ্গে আমি বিছানা থেকে লাফিয়ে উঠি। ঘরের আলো জ্বালি, কিন্তু ঘরের ভেতর কিছুই দেখতে পাই না। সমস্ত রাত আর ঘুমোতে পারিনি। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পোশাক পরে বেরিয়ে পড়ি এবং আপনার সাহায্যের জন্য এখানে আসি। হেলেন স্টোনার চুপ করলে শার্লক হোমস হেলেন স্টোনারের দিকে ঝুঁকে বললেন, আপনি কিন্তু সব কথা আমাকে বলেননি মিসেস স্টোনার। হোমসের কথায় স্টোনার বিস্মিত হয়। আমতা আমতা করে বলে, আমি কিন্তু সব কথাই আপনাকে বলেছি মিস্টার হোমস। হোমস হেলেন স্টোনারের পায়ের দিকে ইশারা করে বলে, আপনার সৎ বাবা যে আপনার উপর দৈহিক অত্যাচার করে সে কথা গোপন করছেন মিসেস স্টোনার। মিস হেলেন স্টোনার পায়ের কালশিটের দাগ আড়াল করতে চেষ্টা করে বলে, আপনার অনুমান সত্যি মিস্টার হোমস। কিছুক্ষণ ভাববার পর হঠাৎ হোমস বললেন, আচ্ছা মিসেস স্টোনার, আজকে যদি আমরা আপনাদের স্টোকমোরানে যাই তাহলে আপনি আপনার সৎবাবাকে আড়াল করে আপনাদের ঘরগুলো দেখিয়ে দিতে পারবেন? মিস স্টোনার বলল, আশা করি পারবো, কেননা শুনেছি আমার সৎবাবা আজ শহরে কিছু কেনাকাটা করার জন্য আসবে। বাড়ি ফিরতে দেরি হবে। তাছাড়া আমাদের বাড়িঘর যে মহিলাটি দেখাশোনা করে সে বোবা ও খুবই বৃদ্ধা। তাকে আমি ম্যানেজ করে নেব। তাহলে আমি চলি। শহরে কয়েকটা দরকারি কাজ শেষ করে বেলা 12টার সময় বাড়ি ফিরে আপনাদের জন্য অপেক্ষা করব। হেলেন স্টোনার চলে যেতেই হোমস ওয়াটসনকে জিজ্ঞাসা করলেন, হে ডাক্তার, ব্যাপারটা বেশ রহস্যজনক বলে মনে হচ্ছে। মেয়েটি সম্বন্ধে ওয়াটসনের সঙ্গে আরও সব খুঁটিনাটি আলোচনা হচ্ছিল। এই সময় হঠাৎ হোমসের ফ্ল্যাটের দরজা সশব্দে খুলে যায়। একজন দীর্ঘাকৃতি ভদ্রলোক দরজায় দাঁড়ায়। পোশাকে ব্যবসায়ী ও কৃষিজীবীর সংমিশ্রণ। হাতে একটা শিকারি চাবুক। বয়সের রেখা লোকটার সারা মুখে। রোদে রং হলদে হয়ে গেছে। সমস্ত মুখমণ্ডলে পাপের স্পষ্ট ছাপ। লোকটা হোমসদের দুজনকে শকুনি দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করে। পরে জিজ্ঞাসা করে, আপনাদের মধ্যে কে শার্লক হোমস? শার্লক হোমস সবিনয়ে বলেন, আমি আপনার পরিচয় পেলে বাধিত হব। ভদ্রলোক বললেন, আমি স্টোকমোরালের ডাক্তার প্রাইন্সবি রয়লট। আমি জানতে পেরেছি যে আমার সৎ মেয়ে এসেছিল। আমি জানতে চাই যে সে আপনাদের কি বলেছে। হোমস শান্তভাবে বললেন, দয়া করে আসন গ্রহণ করুন ডাক্তার। ডাক্তার রয়লট বললেন, বসবার জন্য আমি আসিনি। আমি শুধু জানতে এসেছি আমার সৎ মেয়ে আপনাকে কি বলেছে। শার্লক হোমস আগের মতো শান্তভাবে বললেন, শুনেছি। এবার খুব ক্রোকাস ফুল ফুটবার সম্ভাবনা দেখা দিয়েছে। ডাক্তার রয়লট আরও উত্তেজিত হয়ে ওঠেন। হাতের চাবুক নাড়ান। এক পা শার্লক হোমসের দিকে এগিয়ে বলেন, আমাকে অবজ্ঞা করছো বুড়ো ভাম? আমি তোমাকে চিনি। পরের নোংরা জিনিস নিয়ে হইচই করতে ভালোবাসো। ফোকট দালাল কোথাকার, স্কটল্যান্ড ইয়ার্ডের ধরিবাজ শিয়াল।
ডাক্তার রয়লেটের কথায় হোমস মন খুলে হাসলেন এবং বললেন, আপনার সুমিষ্ট ভাষণে আমার কর্ণকুহর পরিতৃপ্ত হচ্ছে। আপনি যাবার আগে দয়া করে ঘরের দরজা ভালো করে বন্ধ করে যাবেন, কারণ আজ বড্ড কনকনে উত্তরে হাওয়া বইছে। হোমসের কথায় ডাক্তার রয়লট হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। সে প্রায় চিৎকার করে বলে, আমার ব্যাপারে নাক গলালে পরিণাম কিন্তু শোচনীয় হয়ে উঠবে। আমার কথার প্রকৃত প্রমাণ তোমাদের এখানেই দিয়ে যাচ্ছি। কথা বলতে বলতে ডাক্তার রয়লট খ্যাপা কুকুরের মতো ফায়ারপ্লেসের কাছে এসে আগুন খোঁচাবার লোহার রডটা তুলে চড়চড় করে রডটা বাঁকিয়ে ফেলে হোমসের দিকে গর্বের সঙ্গে তাকায়। বলে, এবার নিশ্চয়ই আমার আওতার বাইরে থাকতে চেষ্টা করবে শয়তান। এই কথা বলে বাঁকানো লোহার রডটা ফায়ারপ্লেসের সামনে ছুঁড়ে ফেলে দেয়। হিংস্র জন্তুর মতো বড় বড় পা ফেলে স্থান ত্যাগ করে। হোমস হো হো করে হেসে উঠে বলে, সত্যি ডাক্তার রয়লট খুবই অমায়িক। ডাক্তারের মতো অত সন্ডা না হলেও আমারও যে খুব শক্তি খুব একটা কম নয়, তা একটু অপেক্ষা করলেই ডাক্তার বুঝতে পারত। কথা বলতে বলতে শার্লক হোমস বাঁকানো লোহার রডটা হাতে তুলে নিয়ে এক হ্যাচকায় রডটা সোজা করে দেয়। প্রাতরাশ শেষ করে হোমস বেরিয়ে পড়ে। ফিরতে ফিরতে দুপুর 1টা হয়ে যায়। তার হাতে এক তাড়া নীল কাগজ কি সব নোট করা দেখে ওয়াটসন জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, ওগুলো কি? হোমস কাগজের তাড়া টেবিলের উপর গুছিয়ে রাখতে রাখতে বললেন, ডাক্তার রয়লটের মৃত স্ত্রীর উইল দেখে এলাম। ডাক্তারের স্ত্রীর মৃত্যুর সময় যা থেকে অর্থাগম হতো তার মূল্য ছিল প্রায় 1100 পাউন্ড। বর্তমানে কৃষি সংক্রান্ত সামগ্রীর দাম কমে যাওয়ায় তা এসে দাঁড়িয়েছে মাত্র 700 পাউন্ডে। কাজেই মেয়েদের বিয়ে হলে যে অর্থ ডক্টর রয়লট হাতে পেতে পারে, সে আয়ের উপর নির্ভর করে নিজের জীবন চালানো দুর্বিষহ হবে। কাজেই ডাক্তার রয়লট যখন জানতে পেরেছে যে আমরা ওর মেয়ের ব্যাপারে চিন্তা করছি, তখন মিস হেলেন স্টোনারের কোনো ক্ষতি হবার আগেই আমাদের স্টোকমোরানে পৌঁছানো উচিত। অবশ্য একটা রিভলভার আমাদের সঙ্গে রাখা উচিত, কেননা ডাক্তার রয়লট যেরকম বিনয়ী লোক, তাতে ওটা হয়তো ওকে শান্ত করতে লাগতে পারে। শার্লক হোমস ওয়াটসনকে নিয়ে ডাক্তার রয়লটের বাড়িতে পৌঁছলেন। তখন মিস হেলেন স্টোনার বাড়ির উঠোনে পায়চারি করছে। হোমসদের দেখতে পেয়ে মিসেস স্টোনার প্রায় ছুটে এসে মিস্টার হোমস ও ডাক্তার ওয়াটসনকে অভ্যর্থনা জানায়। বলে, সৎ বাবা শহরে গেছে, ফিরতে সন্ধে হবে। ডাক্তার রয়লটের সঙ্গে হোমসদের আলাপ ও তার ব্যবহারের কথা মিসেস স্টোনারকে হোমস বললেন। তারপর তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনার সৎ বাবা বেশি বাড়াবাড়ি করলে আপনাকে আমরা আপনার মাসির বাড়িতে রাখবার ব্যবস্থা করব। এখন আর সময় নষ্ট না করে চলে আসুন, আপনাদের ঘরগুলো পরীক্ষা করে দেখি। বাড়িতে দর্শনীয় কিছু নেই। প্রাচীন জমিদার বাড়ির যা অবস্থা এখানেও তাই। চারিদিক ভাঙাচোরা। তারই মধ্যে বাড়ির ডান দিকে কিছুটা জায়গা মেরামত করে বসবাসের উপযোগী করা হয়েছে। মিস হেলেন স্টোনার শার্লক হোমসকে নিয়ে তাদের শোবার ঘর, বসবার ঘর ইত্যাদি দেখায়। হোমস ঘরের খোলা জানালা পরীক্ষা করে, লেন্স দিয়ে দরজা জানালার কলকবজা সব পরীক্ষা করে ভেতর থেকে হুড়কো দেওয়া থাকলে বাইরে থেকে তা খোলা যায় কিনা তাও দেখে। তারপর হোমস জুলিয়ারের ঘরে, মানে এখন যেখানে বাড়ি মেরামতের জন্য মিসেস স্টোনার থাকেন, সে ঘরে যান। ঘরের প্রত্যেকটি আসবাবপত্র পরীক্ষা করে পুরনো ও ভেঙে পড়া আসবাবপত্রের মধ্যে সন্দেহজনক কিছু না পেয়ে তিনি একটা চেয়ারে পা ছড়িয়ে বসে ঘরের উপর থেকে নিচু পর্যন্ত চোখ বোলায়। একসময় ছাদ থেকে ঝোলানো একটা ঘণ্টার দড়ি শোবার খাটের উপর পর্যন্ত ঝোলানো দেখে হোমস এ বিষয়ে জিজ্ঞাসা করে জানে যে এই দড়িটা ঝিকে ডাকার জন্য বছর 2 আগে টাঙানো হয়েছে। তবে আমার বোন কোনোদিনই এই দড়িটা ব্যবহার করতো না, কারণ আমরা আমাদের কাজ নিজেরাই করে নিতাম। এবার শার্লক হোমস চেয়ার ছেড়ে উঠে পড়ে। হাতের লেন্স নিয়ে ঘরের আনাচে কানাচে ভালো করে পরীক্ষা করেন। এক সময় ঘণ্টার দড়িটা ধরে একটা টান দিয়ে বলেন, এটা শুধু শুধু টাঙানো আছে। ওপরের বায়ু পথের ফুটোর দিকে ওপরটা একটা হুকের সঙ্গে বাঁধা আছে। তাছাড়া হাওয়া চলাচলের জায়গা দিয়ে হাওয়া ঢোকে না। এরপর হোমস ডাক্তার রয়লটের ঘর পরীক্ষা করতে যান। ডাক্তার রয়লটের ঘর জুলিয়ারের ঘর থেকে একটু বড়। ঘরের আসবাবপত্র পুরনো দিনের একটা ক্যাম্প খাট, একটা আরাম চেয়ার, একটা বইয়ের আলমারি, একটা কাঠের চেয়ার, একটা গোল টেবিল ও একটা লোহার সিন্দুক
হোমস সিন্দুকে মৃদু শব্দ করে, প্রশ্ন করে সিন্দুকের ভেতরে কি আছে। মিস হেলেন স্টোনার বলেন, ব্যবসার কাগজপত্র। হোমস কাঠের চেয়ারের সামনে হাঁটু গেড়ে বসে পকেট থেকে লেন্স বের করে কি যেন পরীক্ষা করলেন। তারপর ডাক্তার রয়লটের কুকুর মারার চাবুকটাকে হাতে তুলে নিয়ে পরীক্ষা করে দেখেন। মন্তব্য করেন, চাবুকটার ডগাটা যেভাবে গোল করা আছে তাতে মনে হচ্ছে হুইপ কার্ডের ফাঁস। সব কিছু তদন্তের পর মিস হেলেন স্টোনারকে কাছে ডেকে বললেন, ব্যাপারটা খুবই রহস্যজনক বলে মনে হচ্ছে, কাজেই আপনাকে খুব সাবধানে থাকতে হবে, আর এই মুহূর্ত থেকেই আপনাকে আমার নির্দেশ মতো চলতে হবে, তা না হলে আপনাকে আপনার সৎ বাবার হাত থেকে রক্ষা করা অসম্ভব। মিস হেলেন স্টোনার বলেন, আপনি যা বলবেন সবই মেনে চলব, আপনার সব কথা শুনে চলব। হোমস কোনো দ্বিধা না করে বললেন, আজকের রাতটা আমরা আপনার ঘরে কাটাবো। হোমসের কথায় ওয়াটসন ও মিস স্টোনার একটু অপ্রস্তুত হলেন। দুজনেই বিব্রতভাবে হোমসের দিকে তাকিয়ে থাকলেন। হোমস তখন গম্ভীরভাবে বললেন, তাহলে এবার আসল ব্যাপার ও উদ্দেশ্যটা বুঝিয়ে বলছি। আমরা মানে আমি ও ওয়াটসন সামনের সরাইখানায় থাকব। ওখান থেকেই নিশ্চয়ই আপনার বর্তমান শোবার ঘরের জানালা দেখা যাবে। হ্যাঁ, তা যাবে, মিস হেলেন স্টোনার উত্তর দেয়। হোমস বললেন, আপনার সৎ বাবা শহর থেকে ফিরে এলে আপনি মাথা ধরার অজুহাতে আপনার এখানকার শোবার ঘরে শুয়ে পড়বেন। আপনার সৎ বাবা রাতে যখন সত্যি শোবার জন্যে নিজের ঘরে ঢুকবেন তখন আপনি আপনার বর্তমান শোবার ঘরের জানালা খুলে দেবেন। আমাদের জানানোর জন্য ঘরের হ্যারিকেনটি জানালার ওপরে রাখবেন, আর আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আপনার আসল ঘরে চলে যাবেন। আশা করি একটা রাতের জন্য নিশ্চয়ই আপনার অসমাপ্ত মেরামত করে ঘরে থাকতে কোনো অসুবিধা হবে না। মিস হেলেন স্টোনার মাথা নেড়ে সম্মতি জানায়। শার্লক হোমস ও ওয়াটসন মিস স্টোনারের কাছ থেকে বিদায় নেয় তাড়াতাড়ি, কেননা ডাক্তার রয়লটের মানে সৎ বাবার বাড়ি ফেরার আগে তাদের এ বাড়ি ত্যাগ করা দরকার। মিস হেলেন স্টোনারের বাড়ির কাছেই ক্রাউন হোটেলে হোমস বন্ধু ডাক্তার ওয়াটসনকে নিয়ে দোতলায় এমন একটা ঘর বেছে নেন যাতে করে মিস হেলেন স্টোনারদের বাড়ির প্রবেশপথ ও বাড়ির যে অংশে ওরা থাকে তা স্পষ্ট দেখা যায়। সন্ধ্যের মুখে ডাক্তার রয়লট শহর থেকে ফেরে। ডাক্তার রয়লটের বাড়ির বসবার ঘরে আলো জ্বলে ওঠে। হোমস ডাক্তার রয়লটের বাড়ির উপর তীক্ষ্ণ নজর রাখেন। তারপর ওয়াটসনকে বলেন, আচ্ছা ওয়াটসন, তুমি বোধহয় লক্ষ্য করেছ যে ঘরে মিস জুলিয়া মারা যায়, অর্থাৎ যে ঘরে মিস হেলেন স্টোনারের শোবার ব্যবস্থা হয়, সে ঘরের খাটটা মেঝেতে এমনভাবে আংটার সঙ্গে লাগানো ছিল যে খাটটাকে কোনো মতেই আগপিছু করা সম্ভব নয়। শুধু তাই নয়, বায়ুপথ ও ঘণ্টার দড়ি ঠিক ও খাটের উপরেই ছিল। ডাক্তার ওয়াটসন হোমসের বক্তব্যকে সমর্থন জানায়। রাত ঠিক 9টার সময় ডাক্তার রয়লটের বাড়ির আলো নিভে যায়। সমস্ত বাড়িটা যেন অন্ধকারে ডুবে যায়। হোমসের তীক্ষ্ণ চোখ ডাক্তার রয়লটের বাড়ির উপর থাকে। শ্রবণ শক্তিও তিনি সেরকম সজাগ রাখতে চেষ্টা করেন। রাত ঠিক 11টার সময় ডাক্তার রয়লটের বাড়িতে উজ্জ্বল আলো দেখা গেল। হোমস আনন্দে নেচে উঠে বলে, ওই আমাদের আলোর সংকেত। আলোটা ঠিক বসবার সময় মাঝখানের ঘর থেকে আসছে। হোটেল থেকে বেরোবার সময় হোটেলের ম্যানেজারকে বলা হলো, আমরা আমাদের একজন পরিচিত ভদ্রলোকের সঙ্গে দেখা করতে যাচ্ছি, হয়তো রাতটা আমরা ওখানেই কাটাতে পারি। হোটেলের ম্যানেজারের বিশ্বাস হলো হোমসের কথা। শার্লক হোমস ও ওয়াটসন নিশ্ছিদ্র অন্ধকারে বেরিয়ে পড়লেন। ধীরে ধীরে হলদে একটা অনুজ্জ্বল আলো নিয়ে হোমসরা ডাক্তার রয়লটের বাগানে প্রবেশ করলেন, একটা ভাঙা পাঁচিলের ফোকর দিয়ে। তারপর খুব সাবধানে বাড়ির উঠোনে প্রবেশ করলেন। এ পর্যন্ত তারা কোনো বাধারই সম্মুখীন হননি, কিন্তু মিস হেলেন স্টোনার ঘরের জানালার টপকে ঢুকতে যাবার সময় হঠাৎ বাগানের ঝোপের ভেতর থেকে একটা বিকলাঙ্গ শিশু ছুটে এসে লনের ঘাসের উপর লুটোপুটি খেয়ে শরীরটায় মোচড় দিতে শুরু করে, আবার মুহূর্তের মধ্যে অন্ধকার ঝোপের মধ্যে অদৃশ্য হয়। ব্যাপারটা দেখে ওয়াটসন বেশ ভয় পেয়ে গেলেন। হোমস তখন ওয়াটসনের হাতটা বেশ শক্ত করে চেপে ধরেছিল। পরে ব্যাপারটা বুঝতে পেরে হোমস ফিসফিস করে বললেন, ওটা হলো বেবুন, ভয় পাবার কিছু নেই।
এরপরেই ডাক্তার রয়লটের প্রিয় চিতাবাঘের চিন্তা ওয়াটসনের মাথায় ঘুরঘুর করতে শুরু করে, কেননা রাতের অন্ধকারে যে কোনো সময় সেও তাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। হোমসের নির্দেশে দুজন জুতা খুলে মিস হেলেন স্টোনারের বর্তমান শোবার ঘরে জানালা দিয়ে ঢুকলেন। হোমস কোনো শব্দ না করে জানালার পাল্লা বন্ধ করে দিয়ে লণ্ঠনটা জানালার আলসে থেকে টেবিলের উপরে রাখে। ঘরের চারিদিকে দৃষ্টি বুলিয়ে হোমস সন্দেহজনক কিছু দেখতে পেলেন না। হোমস ওয়াটসনের কানের কাছে মুখ এনে খুবই চাপা স্বরে বললেন, কোনো রকম শব্দ কিংবা সন্দেহের কারণ হলে আমাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে, কাজেই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। এবং ওয়াটসনকে চেয়ারে বসতে বলে সঙ্গে আনা রিভলভার ঠিক জায়গায় রাখতে পরামর্শ দেন। সাবধান করে দিলেন, কোনো মতেই ঘুমিয়ে পড়া চলবে না। হোমস মিস হেলেন স্টোনারের বিছানার ধারে বসে সঙ্গে আনা একটা বেড বিছানার উপরে রাখেন। তাছাড়া দেশলাই ও মোমবাতিও হাতের কাছে রাখেন। সব কাজ পরিকল্পনা মতো হবার পর হোমস ঘরের আলো নিভিয়ে দিলেন। গাঢ় অন্ধকার সমস্ত ঘরটাকে গ্রাস করে ফেলল। নিশাচর পাখিদের আনাগোনায় স্পষ্ট হয়, এক একটা মুহূর্ত যেন এক একটা যুগ। এক সময় বন্ধ জানালার ওপারে বিড়ালের মতো গড়গড় চাপা গর্জন শোনা যায়। হোমস ফিসফিস করে ওয়াটসনকে বললেন, মিস্টার রয়লটের প্রিয় চিতাবাঘটা রাত জেগে বাড়ির চারিদিকে ঘোরাফেরা করছে। দূরের কোনো গির্জা থেকে রাত 12টার ঘণ্টা বাজানো হয়। দেখতে দেখতে পরপর রাত 1টা, 2টো, 3টে বাজল, কিন্তু কোনো রকম বিপদের সম্ভাবনা তাদের চোখে পড়ল না। হঠাৎ বায়ুপথে সামান্য আলোর রশ্মি দেখা দিল, সঙ্গে সঙ্গে তা নিভেও যায়। তারপরে গরম ধাতু ও পোড়া তেলের দুর্গন্ধ নাকে আসে। মিস্টার রয়লটের ঘরে মৃদু পায়ের শব্দ শোনা যায়। ওখানে কে যেন চোরা লণ্ঠন জ্বালিয়েছে বলে মনে হয়। দেখতে দেখতে আধ ঘন্টা কেটে গেল। হঠাৎ হোমস শুনতে পেলেন কেটলির ভেতর থেকে যেমন বাষ্প বেরোবার সময় শো শো ফোঁস আওয়াজ হয়, ঠিক তেমন একটা শব্দ যেন খুব কাছ থেকেই আসছে। হোমস এক লাফে খাটের পাশ থেকে উঠে দাঁড়ালেন। দেশলাই জেলে প্রচণ্ড গতিতে ঘণ্টার দড়ির ওপরে বেতের চাবুক মারতে শুরু করলেন এবং মুখে বলতে লাগলেন, দেখতে পাচ্ছ ওয়াটসন, কিছু দেখতে পাচ্ছ? প্রকৃতপক্ষে ওয়াটসন তখন কিছুই দেখতে পাননি। হোমস যখন দেশলাইয়ের কাঠি জ্বালিয়েছিলেন তখন তিনি একটা শুধু শীষের শব্দ শুনছিলেন। হোমস যখন বেত মারা বন্ধ করে বায়ুপথের দিকে তাকায়, ঠিক সে সময় ডাক্তার রয়লটের ঘর থেকে গগন বিদারক আর্তনাদ ওঠে। এই আর্তনাদ এত বেশি তীব্র ছিল যে বহুদূর পর্যন্ত ঘুমন্ত মানুষ জেগে উঠেছে। ভয়ে বুকের রক্ত জল হবার উপক্রম। ওয়াটসন ব্যাপারটা জানার জন্যে শার্লকের গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ে। হোমস ওয়াটসনকে রিভলভার নিয়ে অনুসরণ করতে নির্দেশ দেন। এবার তাদের ডাক্তার রয়লটের মুখোমুখি হতে হবে। হোমসের কথা মতো ওয়াটসন রিভলভার উঁচিয়ে তার পেছন পেছন ডাক্তার রয়লটের ঘরের সামনে যান। হোমস ডাক্তার রয়লটের ঘরের দরজায় শব্দ করে। কয়েকবার শব্দ করার পরেও ডাক্তার রয়লটকে দরজা খুলতে না দেখে শার্লক হোমস দরজার হাতল ঘুরিয়ে দরজা খোলেন। ডাক্তার রয়লটের ঘরের ভেতরে ঢোকেন। ঘরে ঢুকে হোমসরা যে দৃশ্য দেখলেন তা দেখে গায়ে কাঁটা দেয়। থমকে দাঁড়ালেন হোমস। রয়লটের টেবিলের উপরে কাঁচ খোলা একটা চোরা লণ্ঠন, আর সেই লণ্ঠনের উজ্জ্বল রশ্মি খোলা লোহার সিন্দুকের উপর পড়েছে। ডাক্তার রয়লট একটা টেবিলের সামনে একটা কাঠের চেয়ারের উপরে বসে আছেন। কোলের উপর তার সেই প্রিয় কুকুর মারা চাবুক। দৃষ্টি তার ঘরের ছাদের দিকে। স্থির দৃষ্টিতে ঘরের ছাদের দিকে আবদ্ধ। কপালে ভ্রুর ঠিক ওপরে জড়িয়ে আছে একটা হলদে ফিতে। ফিতেটার উপরে বাদামি ডোরা। ফিতেটা খুবই শক্ত করে ডাক্তার রয়লটের কপালে বাঁধা আছে। হোমসরা ডাক্তার রয়লটের ঘরে প্রবেশ করলেও তিনি হোমসদের দিকে একটিবারের জন্যও তাকালেন না, নড়াচড়াও করলেন না। ওয়াটসন ডাক্তার রয়লটের দিকে রিভলভার উঁচিয়ে সামান্য এগোতেই ডোরা কাটা ফিতে নড়ে চড়ে ওঠে। ডাক্তার রয়লটের অবিন্যস্ত চুলের ভেতর থেকে একটা রুইতনমুখী সাপ মাথা বের করে। তার মোটা গলা হোমসরা দেখতে পেলেন।
শার্লক হোমস প্রায় চিৎকার করে বললেন, এটা হলো ভারতবর্ষের বিষাক্ত সাপ। কাউকে কামড়ালে 10 মিনিটের মধ্যে নির্ঘাত সে মৃত্যুর কোলে ঢলে পড়বে। চক্রান্তকারী ডাক্তার রয়লট এবার নিজের চক্রান্তে নিজে জড়িয়ে পড়েছে। এবার সাপটাকে নিজের জায়গায় রেখে দেওয়া দরকার। শার্লক হোমস ডাক্তার রয়লটের কুকুর মারা চাবুক দিয়ে চাবুকের ফাঁস সাপটার গলায় পড়ায় এবং প্রায় জোর করে সাপটাকে ডাক্তার রয়লটের কপাল থেকে ছাড়িয়ে খোলা সিন্দুকের মধ্যে সাপটাকে ঢুকিয়ে দিয়ে সিন্দুকের ডালা বন্ধ করে। এরপর মিস হেলেন স্টোনারকে তার মাসির কাছে পাঠিয়ে দেন হোমস। ডাক্তার রয়লটের মৃত্যুর ব্যাপারটা সরকারি বন বিভাগের ওপর অর্পণ করা হয়। ব্যাপারটার সঙ্গে থেকেও ভালো করে বুঝতে পারেননি ডাক্তার ওয়াটসন। তারপর একদিন এ ব্যাপারে বন্ধুকে জিজ্ঞেস করতেই ওয়াটসন জানতে পারলেন। বেদেদের কথা আর ডোরাকাটা ফিতের কথা শুনে প্রথম দিকে আমার একটু গুলিয়ে গিয়েছিল, তবে এটা আমি বুঝতে পেরেছিলাম যে ঘরের জানালা ও দরজা দিয়ে বিপদ ঘরে ঢোকেনি। আবার ঘণ্টার দড়ি ও খাট মেঝের সঙ্গে আটকানো দেখে হোমস বললেন, আমার মনে সন্দেহ জেগেছিল। তখনই আমি ভেবেছিলাম এই ঘণ্টার দড়ি দিয়ে ঘরের ভেতরে কিছু প্রবেশ করানো হয়ে থাকে। এই প্রবেশের কথা মনে হতে সাপের কথা মনে হলো, কেননা ডাক্তার রয়লট অনেকদিন ভারতবর্ষে ছিলেন। ভারতবর্ষ থেকে জন্তু জানোয়ার আনানোর কথা আগেই জেনেছিলাম। কাজেই নিজের কাজ উদ্ধার করবার জন্যে এমন বিষ প্রয়োগ করার চিন্তা করেন ডাক্তার রয়লট, যা রাসায়নিক পরীক্ষায় ধরা পড়ার সম্ভাবনা কম। তবে এই বিষ প্রয়োগে সাপের 2টো দাঁতের ছোট ছোট কালো ফুটো সৃষ্টি হয়। করোনার যদি খুবই সতর্কতার সঙ্গে মৃত ব্যক্তির দেহ পরীক্ষা না করে তবে তা সাধারণত চোখে পড়ার কথা নয়। যে সাপটার দ্বারা মিস জুলিয়ার ও ডাক্তার রয়লট প্রাণ ত্যাগ করতে বাধ্য হলো, সেই সাপটাকে এমনভাবে শিক্ষা দেওয়া হয়েছিল যে রাত্রে তাকে ঘরের বায়ুপথ দিয়ে মিস জুলিয়ার ঘরে প্রবেশ করানো হতো। ভোরের দিকে শেষ দিয়ে তাকে আবার কাছে ডেকে নিতেন ডাক্তার রয়লট। ওয়াটসনের ধারণা বেশ কিছুদিন ধরেই সাপটাকে মিস জুলিয়ার ঘরে নামিয়ে দেওয়া হতো, কিন্তু ঘটনার আগের দিন পর্যন্ত সাপটা মিস জুলিয়ারকে কামড়ায়নি। শেষের দিন ডাক্তার রয়লট সাপটাকে মিস জুলিয়ারের ঘরে ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু হোমসের বেতের ঘায়ে সে ভীষণ রেগে ডাক্তার রয়লটের কাছে ফিরে গিয়ে তাকে বাগে পেয়ে তার গালেই কামড় দেয়। ডাক্তার রয়লট মৃত্যুর কোলে ঢলে পড়েন নিজেকে রক্ষা করার আগেই। আজ এখানেই শেষ হচ্ছে। পড়ছিলাম স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দি অ্যাডভেঞ্চার অব শার্লক হোমস থেকে গোয়েন্দা গল্প ডোরাকাটা ফিতে। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।